আজকে আমরা ইউরোপের যে দেশটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সুইজারল্যান্ড। আমরা সবাই জানি সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর স্বর্গরাজ্য। বাংলাদেশি অনেক স্টুডেন্টই ইতিমধ্যে সুইজারল্যান্ডে পড়াশোনা করছেন। ওয়ার্ল্ডের অনেক নামি-দামি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সুইজারল্যান্ডে অবস্থিত আছে অনেক নামকরা বিশ্ববিদ্যালয়। যার কারণে সুইজারল্যান্ডকে অনেক স্টুডেন্টদেরই পছন্দ করার একটি অন্যতম কারণ হয়ে থাকে। আমাদের সাথে আজকে যিনি যুক্ত হতে যাচ্ছেন তিনি সুইজারল্যান্ডে পড়াশোনা করার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা। আমরা আজকে আমাদের অতিথির কাছ থেকে জেনে নিব সুইজারল্যান্ডে উচ্চশিক্ষার ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং কেউ যদি সুইজারল্যান্ডে আসতে চান সে বিষয়ে কি ধরনের প্রস্তুতি নিতে হবে আজকে আমরা আমাদের অতিথির কাছ থেকে জেনে নিব। চলুন চলে যাই আমাদের আজকের অতিথির কাছে। পারভেজ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাইয়া, আমিও ভালো আছি। তো আমরা তো সবাই জানি আসলে সুইজারল্যান্ড বলতেই আমরা ঠিক প্রাকৃতিক সৌন্দর্যের যেই ভূস্বর্গ অ্যাকচুয়ালি বলা যায় সুইজারল্যান্ডকে। আপনার অভিজ্ঞতা কেমন? আপনি তো সুইজারল্যান্ডে আছেন, আপনি দেখছেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি সুইজারল্যান্ড সম্পর্কে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আর আপনি যেভাবে বললেন সেরকমই প্রাকৃতিক সৌন্দর্যের একদম নৈসর্গিক ভূমি বলা যেতে পারে। আর পাশাপাশি যেহেতু মানে পড়াশোনা করার জন্য বাইরে আসার একটা প্ল্যান তো বাংলাদেশে যারা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তেছে দেখা যাচ্ছে একটা মেজরিটি অংশ যারা হচ্ছে গভর্নমেন্ট জবে যেতে চাই, এর বাইরে যারা আউট অফ দ্য বক্স চিন্তা করে তাদের জন্য হয়তো বাইরে আসার একটা টার্গেট থাকেই। তো সেই জায়গা থেকে বাইরের দেশগুলো বলতে গেলে তো আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড অথবা ইউরোপের অন্য দেশগুলা। তো সেই লিস্টে সুইজারল্যান্ড অবভিয়াসলি টপ লিস্টেড। অ্যান্ড সেই জায়গা থেকে যখন পড়াশোনার জন্য এখানে আসা যাচ্ছে তাদের একসাথে দুইটা কাজ হচ্ছে। একটা হচ্ছে সুইজারল্যান্ডের যে সৌন্দর্য সেটা দেখা যাচ্ছে, প্রথমত ট্যুরিজমের কাজটা হয়ে যাচ্ছে, অ্যান্ড সেকেন্ডলি অবভিয়াসলি যেটার জন্য আসা পড়াশোনা হচ্ছে। তো এই তো। ভাই, আপনি পড়াশোনা করছেন এখন সুইজারল্যান্ডে? হ্যাঁ, এখনো কোন পড়তেছি। কি বিষয়ে আমার হচ্ছে পড়ছেন বা? আমার মাস্টার্স ইন ব্যাংকিং এন্ড ফাইন্যান্স, এটা এখনো চলতেছে। আমি লাস্ট সেমিস্টারে আছি। তো আচ্ছা, এই তো। আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ভাই? আমি হচ্ছে জুরিখ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা হচ্ছে আপনার উইন্টারথু শহরে, জুরিখ আচ্ছা ক্যান্টনেরই উইন্টারথু শহরে। আচ্ছা ভাইয়া, তো এই পর্যায়ে আমি আমাদের পড়াশোনা বিষয়ক কথায় যদি আমরা চলে যাই, যে সুইজারল্যান্ডে অ্যাকচুয়ালি কেউ যদি পড়াশোনা করতে আসে কি ধরনের সুযোগ সুবিধা, আই মিন যে স্কলারশিপের সুবিধা কিরকম, বা কেউ যদি স্কলারশিপ ছাড়াও যদি পড়াশোনা করতে আসতে চায় সেই বিষয়ে একটা স্টুডেন্টের কিভাবে প্রিপারেশন নেওয়া দরকার এই বিষয়ে আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন ভাই। আচ্ছা, প্রথমত প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেসটাই ইউনিভার্সিটি ওয়েবসাইটে করা যাবে। যেটা হচ্ছে আমাদের দেশে প্রথমত যেটা হয় যে ইনফরমেশন না জানার একটা বড় জায়গা থাকে আমাদের। আমি যখন নিজেও অ্যাপ্লাই করছি তখনও দেখলাম যে বেশিরভাগ আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে জুনিয়ররা যারা দেশের বাইরে অ্যাপ্লিকেশন করতে চায় তাদের অধিকাংশেরই এই ইনফরমেশনটার অভাব যে কিভাবে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা শুরু করবে। সো অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা আসলে আমাদের প্রথমত একদম বেস যে জায়গা থেকে শুরু হয় যে আপনি নিজের দেশের বাইরে আছেন, আপনি বুঝতেছেন। প্রথমত যেটা শুরু হয় যে আমি কোন সাবজেক্টে পড়তে চাই, কোন সাবজেক্টে আমি ইন্টারেস্টেড, কিংবা কোন সাবজেক্ট আমার প্যাশন ম্যাচ করে। এন্ড আমার ব্যাকগ্রাউন্ড অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট ব্যাপার, বিকজ আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো তারা আমার ব্যাকগ্রাউন্ডের উপর জাস্টিফাই করে আমার অ্যাডমিশনটা নিবে। সো আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমি কোন সাবজেক্টে গ্রাজুয়েট, কোন সাবজেক্টে পড়ে আসছি, এন্ড আমি কি করতে চাই, এই দুইটার মাঝখানে ব্রিজ হচ্ছে আমার ফরেন ডিগ্রিটা। রাইট। সো সেই জায়গাটা থেকে আমার প্যাশনের জায়গা ঠিক করতে হবে যে আমি কোনটা পড়তে চাই। এরপর এই ডিগ্রিটা আসলে কোন দেশের কোন ইউনিভার্সিটি ভালো পড়াই সেটা জরুরি। যেমন ফর এক্সাম্পল যে আমি যদি লয়ার হতে চাই, আমি যদি ব্যারিস্টারি পড়তে চাই, দেন অবভিয়াসলি আমার জন্য ইউকে বেস্ট কান্ট্রি। তো এরকম ব্যাপার তো আছে যে আমি যদি বিজনেস গ্রাজুয়েট হতে চাই, আমি যদি ব্যাংকিং পড়তে চাই, তাহলে কোথায় যাওয়া উচিত। সো আমি আমার জায়গা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমি যখন ফাইন্যান্সিয়াল স্টুডেন্ট ছিলাম, দেন ব্যাংকিং ফাইন্যান্স আমাদের সেক্টরটা একই। দেন আমার চিন্তা ছিল যে সুইজারল্যান্ড হচ্ছে সারা বিশ্বে ব্যাংক দিয়ে ডমিনেট করতেছে, তো হোয়াই ডোন্ট আই ট্রাই ইন সুইজারল্যান্ড। সো আমি দেখলাম যে সুইজারল্যান্ডের কোন কোন ইউনিভার্সিটিতে তারা ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স গ্রাজুয়েট প্রডিউস করে। সো এই লিস্ট অনুযায়ী
লাইক সব ইউনিভার্সিটিতে আমাদের সব ডিগ্রি পড়াবে না, বাংলাদেশের বুয়েটে যেমন বিবিএ পড়ার সুযোগ নাই, মেডিকেলে যেমন কমার্স পড়া, তো এরকম আর কি। সুইজারল্যান্ডে যেমন ইটিএস জুরিক, ওইখানে তো ব্যাংকিং গ্রাজুয়েটরা প্রডিউস করে না। তো সেক্ষেত্রে এই লিস্টটা আমরা গুগল থেকে পাবো। আমরা গুগল থেকে দেখলাম যে আমার এই ইউনিভার্সিটি লিস্ট ইন সুইজারল্যান্ড আর ইউনিভার্সিটি লিস্ট ইন ইউএসএ আমরা দেখলাম। দেখার পরে আমার ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে যে আমি যে ডিগ্রি পড়তে চাই সেটা এই ইউনিভার্সিটি অ্যাভেলেবেল কিনা। এন্ড অ্যাভেলেবিলিটির পাশাপাশি দেখতে হবে যে রিকোয়ারমেন্টস কি, আমার অ্যাডমিশনের একাডেমিক রিকোয়ারমেন্টস কি, যদি আমার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি থাকে, ওই অ্যাবিলিটি থাকে, আমি সেটা অ্যাফোর্ড করতে পারবো কিনা ফার্স্ট অফ অল। সো সেই জায়গাটা যেমন হচ্ছে আপনার জিআরই ডিমান্ড লাগতে পারে, অথবা কিছু জায়গায় আইটিএস দিয়ে অ্যাপ্লিকেশন করা যায়, সেক্ষেত্রে পাবলিকেশন থাকলে সুবিধা থিসিসের। তো এই জিনিসগুলো রিকোয়ারমেন্টস যখন ম্যাচ করবে আমার কোয়ালিফিকেশনের সাথে, দেন আমরা ইউনিভার্সিটিতে তাদের অবভিয়াসলি ইউনিভার্সিটিতে দুটা সিজন আছে যে কখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো আমি কোন সিজনের জন্য পারফেক্ট, আমার যদি একাডেমিক যে ডিগ্রিগুলো, লাইক আমার ল্যাঙ্গুয়েজ কোর্স যদি করতে হয় আইএলটিএস এর, অথবা আমাকে যদি জিম্যাট যদি করতে হয়, তাহলে আমি কোন সিজনটা ধরতে পারবো, সেই সিজন অনুযায়ী সেটা ডেডলাইন কি সেটাকে ম্যাচ করে আমার প্রিপারেশন কমপ্লিট করে এরপর অ্যাপ্লিকেশন প্রসিডিউর শুরু। ইটস এ বিগ জার্নি, বাট আমার মনে হয় যে সবকিছুই যদি আমরা আমি যখন অ্যাপ্লিকেশন শুরু করলাম, এরপরে আমার টোটাল প্রসিডিউরটা সফটওয়্যার ইনস্টলেশনের মতো, জাস্ট নেক্সট চলতেছে। সো ইউনিভার্সিটি আমাকে জানিয়ে দেবে যে ইউর নেক্সট স্টেপ ইজ দিস, এন্ড আমাকে এটা ফলো করতে হবে। সো আমাদের যেটা হয়েছে, আমরা অ্যাপ্লিকেশন করার পরে ইউনিভার্সিটি থেকে আমাদেরকে মেল দেওয়া হলো যে ঠিক আছে, তোমার রিকোয়ারমেন্টস ম্যাচ করতেছে। এরপরে হচ্ছে তারা সোর্ট আউট করবে, এন্ড ফাইনাল সোর্ট আউটের পর আরেকটা মেইল দিল যে এখন তারা ইন্টারভিউ এর জন্য কল করবে। তারপর ইন্টারভিউ নেওয়া হলো, স্কাইপে ইন্টারভিউ ছিল। তো স্কাইপে ইন্টারভিউর পরে তারা কিছুদিন ডিসিশন নেয় যে আসলে এভরিথিং ইজ ফাইন অর নট। এরপরে অ্যাডমিশন তারা মেইলেই আর কি অ্যাডমিশন লেটারটা পাঠিয়ে দেয়। সো ইয়া, দ্যাটস দ্য ইউজুয়াল প্রসিডিউর। এক্ষেত্রে কি স্পেসিফিক কোনো ওয়েবসাইটের কথা আপনি আমাদেরকে বলতে পারবেন, যেখানে ধরেন আমরা শিক্ষার্থী যারা আসতে ইচ্ছুক তারা হচ্ছে ইজিলি সব ইনফরমেশন একসাথে পেয়ে যেতে পারবে, যে সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে অ্যাপ্লাই করবে, বা কি কি ধরনের সাবজেক্ট পড়ার সুযোগ আছে, কি ধরনের স্কলারশিপ আছে, এমনকি স্পেসিফিক কোনো ওয়েবসাইটের কথা আপনি আমাদেরকে বলে দিতে পারছেন? আচ্ছা, এরকম আছে। আমি জার্মানির ব্যাপারে যেটা জানি, যে জার্মানিতে অ্যাপ্লিকেশন করার জন্য এটার ওয়েবসাইটে আপনার হচ্ছে সব ইনফরমেশন পাওয়া যায়। কিন্তু সুইসের জন্য এরকম কোনো কিছু আমার চোখে পড়ে নাই, হতে পারে যে আমি জানি না, বাট আমার চোখে পড়ে নাই। তো সেক্ষেত্রে সুইজারল্যান্ড ইউনিভার্সিটি অনেক বেশি না, জার্মানিতে অনেক ইউনিভার্সিটি, হয়তো চুজ করাটা কঠিন ব্যাপার। সুইজারল্যান্ডের টোটাল ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে 19টা। তো সেক্ষেত্রে আমার মনে হয় 19টা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে খোঁজাটা অনেক বেশি পরিশ্রমের কাজ হবে না। সো একটা ওয়েবসাইট নাই, বাট নাই যেহেতু, সো এটা বিগ ডিল না অ্যাটলিস্ট। আচ্ছা, তো অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কি আপনি ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, নাকি প্রফেসরকে অ্যাপ্রোচ করে আপনাদের অ্যাডমিশন নেওয়ার প্রসেসিংটা অ্যাকচুয়ালি কিভাবে আগাতে হয় এই বিষয়টাতে? ওকে, রিসার্চ স্টুডেন্টের ক্ষেত্রে আমি যদি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করি, তাহলে আমার মনে হয় আমি 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, 4টাতেই তারা ইউনিভার্সিটির যে স্টুডেন্ট সার্ভিস আছে অ্যাডমিশনের, সেখানে আমাদেরকে অ্যাপ্লিকেশনের জন্য বলছে। আর ইন টার্মস অফ পিএইচডি অ্যাপ্লিকেশন, অবভিয়াসলি তখন হয়তো প্রফেসরকে আমাদেরকে ফার্স্ট মেইল করতে হবে, এরপর প্রফেসর কনভিন্সড হলে এরপরে হয়তো অ্যাডমিশন অফিসারের কাছে মেইল করতে হবে। তো যদি আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করি, অবভিয়াসলি আমাকে স্টুডেন্ট সার্ভিস অর্থাৎ ইউনিভার্সিটি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করা যাবে। আচ্ছা, এই ব্যাপারে আমি পার্সোনালি যেটা মানে স্টুডেন্টদের জন্য আসলে আমি জানতে চাচ্ছিলাম যে কেউ যদি স্কলারশিপটা অ্যাচিভ করতে না পারে অ্যাকচুয়ালি, তো সেক্ষেত্রে আমরা যেহেতু জানি যে সুইজারল্যান্ড হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কান্ট্রিজ, তো ওই বিষয়ে তখন ফিনান্সিয়াল যে ব্যাপারটা, যে কি ধরনের কোনো অ্যামাউন্ট কি ব্যাংকে স্টেটমেন্ট বা কিছু শো করতে হচ্ছে কিনা, বা কোনো ধরনের ব্লক অ্যামাউন্ট লাগছে কিনা, স্টুডেন্টদের যে টাকার বিষয়টা সম্পর্কে একটু ধারণা মনে হয় দেওয়া প্রয়োজন সুইজারল্যান্ডের ব্যাপারে আর কি। শিওর, এটা হচ্ছে অবভিয়াসলি আপনি যেটা বলেন, নো ডাউট অন দ্যাট, যে মোস্ট এক্সপেন্সিভ সিটির মধ্যে একটা, কান্ট্রির মধ্যে একটা, তার মধ্যে যদি থাকে তাহলে আরো বেশি এক্সপেন্সিভ। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনার স্কলারশিপ যদি সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি গুলোতে আমরা দেখি, প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন পাওয়াটা ইজি হলেও, এখানে যেহেতু আমাদের বাংলাদেশি পাসপোর্ট, তো সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেলেও ভিসা পাওয়ার ব্যাপারটা একটু রিস্কি থাকে। সো সুইজারল্যান্ডের যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেগুলো আছে, আমি বললাম ইউনিভার্সিটি, সেটাতে
অ্যাডমিশন পেলে মোর পসিবিলিটি মানে বেশি যে আমি ভিসা পাবো। আচ্ছা, এখন গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেগুলো সেইগুলোতে যদি আমি অ্যাডমিশন পাই তাহলে আমার টিউশন ফির একটা বড় পোর্শন, অলমোস্ট 70-80% পোর্শন হচ্ছে গভর্নমেন্ট নিজেই ক্যারি করে। এটার বাইরে গিয়েও একটা চার্জ পে করতে হয়, যে চার্জটা হচ্ছে আপনার এই লাইব্রেরি ফি, অ্যাথলেটিক্স ফি, এই টাইপের কিছু একটা, সেটা হচ্ছে 700 সুইস ফ্রাঙ্ক। 700 সুইস ফ্রাঙ্ক পার সেমিস্টার, তার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 50 থেকে 60 হাজার টাকা। কিছু কিছু ইউনিভার্সিটিতে এটা 800 ফ্রাঙ্ক। তো এটাই 50 থেকে 60 হাজার টাকা প্রতি 6 মাসে। সো স্কলারশিপ না পেলেও এটা কঠিন না যদি আমি পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন পাই। প্রাইভেট হলে তো এটা আউট অফ দ্য বাজেট, হয়তো প্রোগ্রাম অনুযায়ী, তারপর হচ্ছে ইউনিভার্সিটি লেভেল অনুযায়ী তারা চার্জ করবে। লাইক নর্থ সাউথ আর ব্র্যাক আর লিডিং ইউনিভার্সিটির চার্জ একরকম হবে না। সো এরকম ডিফারেন্স আছে, বাট পাবলিক ইউনিভার্সিটি রেঞ্জটা অলমোস্ট ক্লোজার, লাইক 700 ফ্রাঙ্ক অথবা 800 ফ্রাঙ্ক। 1 ফ্রাঙ্ক হচ্ছে বাংলাদেশি টাকায় 90 থেকে 95 টাকা। তো সেই হিসাবে 50 থেকে 60 হাজার টাকা প্রতি 6 মাসে। কেউ যদি সুইজারল্যান্ডে তার প্রথম 6 মাসে আমাদের কাজের পারমিশন থাকে না ফরেন স্টুডেন্টদের ক্ষেত্রে, তো 6 মাস পরে যদি সে পার্ট টাইম জব শুরু করে তাহলে এই 50 হাজার টাকা সে 2 থেকে 3 দিনে তার ইনকাম করা পসিবল। আর একটা বিষয় আপনি যেটা বললেন যে ব্লক মানি, জার্মানিতে ব্লক মানিটা লাগে, যে আমার আগামী 2 বছরের একাডেমিক কস্ট আমাকে একটা অ্যাকাউন্টে জমা দিতে হবে আমার ভিসা অ্যাপ্লিকেশনের আগেই। সুইসে নর্মালি এই ইস্যুটা নাই। সুইসে যেটা হচ্ছে আপনার, কিংবা ইউএসএ কিংবা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করতে গেলে আমার স্টেটমেন্ট লাগে। আমি একটা অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট একটা অ্যাকাউন্টে রেখে আমি স্টেটমেন্ট দেবো যে 6 মাস 1 বছর ধরে আমার এই টাকাটা আমার অ্যাকাউন্টে পড়ে আছে। এখন সুইসের ক্ষেত্রে এই জায়গাটাতে একটু ফ্লেক্সিবল, আই গেস। ফ্লেক্সিবল ইন দ্যাট সেন্স যে আপনার সুইজারল্যান্ড স্টেটমেন্ট চায় না, তারা ব্লক মানিও চায় না, তারা যেটা চায় সেটা হচ্ছে সলভেন্সি সার্টিফিকেট। সো সলভেন্সি সার্টিফিকেট হচ্ছে আমার আমার বাবার অ্যাকাউন্টে অথবা আমার প্যারেন্টস ফ্যামিলির কোনো একটা অ্যাকাউন্টে, যে আমার গার্জিয়ান, লিগাল গার্জিয়ান, তার অ্যাকাউন্টে টাকা রাখার পরে, অথবা আমার নিজের অ্যাকাউন্টে রাখতে পারলে আরো বেটার, রাখার পরে আমার ব্যাংকের কাছ থেকে আমি একটা সলভেন্সি লেটার নিব। সলভেন্সি লেটারে জাস্ট লেখা থাকবে যে এই টাকার ওনারশিপ ইনি, মানে দিস মানি বিলংস টু হিম। জাস্ট এই কথা লেখা থাকলে সুইস এম্বাসি তারা এটা রিসিভ করে। সো ইন দ্যাট সেন্স এটা অনেক ফ্লেক্সিবল। আর প্রাইভেট করি, সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলে এটা অ্যাফোর্ড করা একটু কঠিন ব্যাপার, অবভিয়াসলি কঠিন ব্যাপার, বিকজ স্টুডেন্টদেরকে প্রতি উইকে 10 থেকে 15 থেকে 20 ঘন্টা কাজ করার সুযোগ থাকে। তো সেইটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাফোর্ড করা পসিবল না, আই গেস। ওকে, আমি আপনাকে এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করতে নিয়েছিলাম অ্যাকচুয়ালি, কাজের ঠিক পার উইক কত ঘন্টা স্টুডেন্টরা কাজ করতে পারবে, আপনি অলরেডি অ্যান্সারটা দিয়ে দিয়েছেন। তো প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে ভাই অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা কিরকম হতে পারে? লাইক আপনি যেটা বললেন যে পাবলিকের ক্ষেত্রে সেটা 700 বা 800 সুইস ফ্রাঙ্কের মতো হয়, তো সেক্ষেত্রে প্রাইভেটের ক্ষেত্রে অ্যামাউন্টটা এক্স্যাক্টলি কিরকম সেটা যদি একটু বলতেন। আমার প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে আমি নিজে একটু পার্সোনালি কম ঘাটছি, তারপরও আমি যতটুকু চোখে পড়ছিল 7,000 সুইস ফ্রাঙ্ক, 8,000 সুইস ফ্রাঙ্ক, 6,000 সুইস ফ্রাঙ্ক, এরকম রেঞ্জ দেখছিলাম প্রতি সেমিস্টারে। সো প্রায় পার সেমিস্টার। সো ইটস টু মাচ, আই গেস, রাইট? ইয়া অবভিয়াসলি। তো ভাই আপনি যেটা বললেন যে কাজ করার একটা সুবিধা আছে স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি, এবং অ্যাজ ফার আই নো যে সুইজারল্যান্ডে হয়তো মিনিমাম ওয়েজটাও ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে হাইয়েস্ট, আমি যতটুকু জানি। তো স্টুডেন্টদের হয়তো পাবলিক ভার্সিটিতে পড়লে সেই সেমিস্টার ফিটা বা আপনি যে 700 সুইস ফ্রাঙ্কের কথা বললেন সেটা হয়তো আর্ন করা ঠিক একটা কঠিন তেমন কিছু বিষয় হবে না। তো এই পর্যায়ে আমরা ভিসা এক্সটেনশনের ব্যাপারটা নিয়ে যদি একটু কথা বলি, ঠিক কতদিন পর পর স্টুডেন্টদের ভিসাটা এক্সটেনশন করতে হচ্ছে, বা তখন কি ধরনের প্রুফ অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফিসারদেরকে শো করতে হচ্ছে, যে বা কতদিনের স্টুডেন্ট ভিসা অ্যাকচুয়ালি পায় এক্সটেনশনের পরে, আমাদেরকে একটু সেই বিষয়ে একটু বিস্তারিত বললে ভালো হয় ভাই। সো প্রতি বছর আমাদেরকে অ্যাজ এ স্টুডেন্ট প্রতি বছর আমাদেরকে ভিসা রিনিউ করতে হয়। সেটা পিএইচডি স্টুডেন্ট হইলেও আই গেস করতে হয়, বাট মাস্টার্স এর জন্য ম্যান্ডেটরি। আচ্ছা, প্রতি বছর এক্সটেনশনের ক্ষেত্রে ডকুমেন্টস যেটা লাগে সেটা হচ্ছে আমার রেসিডেন্ট পারমিটের ভ্যালিডিটি শেষ হওয়ার 40 দিন আগে আমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যান্ড অ্যাপ্লিকেশনের জন্য লাগবে আমার ইউনিভার্সিটির নতুন সেমিস্টারের অ্যাডমিশন কনফার্মেশন লেটারটা, এরপর হচ্ছে মানে সেমিস্টার কনফার্মেশন লেটার, এরপর হচ্ছে আমার অ্যাকাউন্টে 21,000 সুইস ফ্রাঙ্ক, বাংলাদেশি টাকায় অলমোস্ট 18 লাখ টাকা, যেটা হচ্ছে আমার নেক্সট 1 ইয়ারের লিভিং কস্ট সুইজারল্যান্ডে।
এটা আমাদেরকে শো করতে হবে। আর আরেকটা ডকুমেন্ট শো করতে হবে, সেটা হচ্ছে এটা সব ক্যান্টন চায় না, লাইক জুরিক ক্যান্টন চায় না, বাট লুসান ক্যান্টন আবার চায় এটা। সেটা হচ্ছে একাডেমিক যেই আমার যে মার্কশিটটা সেটা তাদেরকে দিতে হবে। অর্থাৎ আমি যদি 1 বছর থাকি তাহলে লাস্ট 1 বছরে আমি কত ক্রেডিট শেষ করলাম। এটা এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার না, বাট আই গেস জমা দিতে হয়। এটার উপরে তেমন কিছু ডিপেন্ড করে বলে আমার নাই, এক্সপিরিয়েন্সে বলে না যেটা ডিপেন্ড করে। বাট এই বিষয়টা সুইস ফ্রাঙ্ক অ্যান্ড সেমিস্টার কনফার্মেশন এই দুইটা হাইলি ম্যাটার করে। আচ্ছা, তো ভাই আমাদের এই পর্যায়ে আপনি তো অনেকদিন ধরে ওখানে আছেন, আমাদের হচ্ছে মান্থলি লিভিং এক্সপেন্সটা সম্পর্কে অ্যাটলিস্ট একটা স্টুডেন্টের জন্য কিরকম অ্যামাউন্ট অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের দরকার হয় সেখানে মান্থলি এক্সপেন্সের জন্য, এবং অবশ্যই সেটা পার্ট টাইম জব করে স্টুডেন্টরা ম্যানেজ করতে পারছে কিনা, আপনি আমাদেরকে একটু সেই বিষয়ে একটু ধারণা দিবেন। ওকে, জুরিক শহরে আমি আছি, জুরিখে। তো জুরিখের মোস্টলি এক্সপেন্সিভ জুরিক। তো সেক্ষেত্রে জুরিখে আমি যেটা দেখছি যে 1200 থেকে 1300 সুইস ফ্রাঙ্ক প্রতি মাসে দরকার। এখানে তার হোম রেন্ট একটা বিগ কস্ট, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন বিগ কস্ট, এরপর হচ্ছে ফুড আছে, তারপর কিছু একাডেমিক কস্ট আছে, তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স বিগ ফ্যাক্ট, মোবাইলের সাবস্ক্রিপশন বিগ ফ্যাক্ট, সবকিছুই ম্যাটার করতেছে। সো ইন সাম এটা আমাদের 1000 থেকে 1300 সুইস ফ্রাঙ্ক প্রতি মাসে লাগবেই। এক একজনের লাইফ স্টাইল যেরকম ভাবে ডিপেন্ড করবে, বাট ভ্যারি করবে, বাট 1000 থেকে 1300 সুইস ফ্রাঙ্ক লাগবে। সেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট অবভিয়াসলি 1,20,000, 30,000, 40,000 এই রেঞ্জের মধ্যে। এখন কাজ করার পারমিশন আছে অ্যাজ এ স্টুডেন্ট 15 ঘন্টা থেকে 20 ঘন্টা প্রতি উইকে। আপনি যেটা বললেন অবভিয়াসলি সুইসে অন্যান্য দেশের থেকে পার আওয়ার স্যালারি অনেক হাই। সেক্ষেত্রে 25 সুইস ফ্রাঙ্ক, 25 সুইস ফ্রাঙ্ক পার আওয়ারে পাওয়া যায়। তো সেটা দিয়ে অ্যাফোর্ড করা পসিবল। হয়তো সবসময় বাজেটের মধ্যে চলতে হবে, বাট অ্যাফোর্ড করা পসিবল যদি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পায়। আর আরেকটা হচ্ছে জুরিখের বাইরে অন্যান্য সিটিতে থাকলে লিভিং কস্ট 100-200 ফ্রাঙ্ক এর থেকে প্লাস মাইনাস হইতে পারে। তো সেই হিসাবে আই গেস পসিবল। আমি নিজে তো মানে সেভাবে অ্যাফোর্ড করে চলছি, তো আই সাজেস্ট অবভিয়াসলি পসিবল। এতটুকু রিস্ক নেওয়াই উচিত, না হলে আর দেশের বাড়িতে পড়তে যাওয়ার রিস্ক না নেওয়াই ভালো। এই চ্যালেঞ্জ তো রিস্ক দেশের বাইরে পড়তে আসাটাই আসলে একটা বড় চ্যালেঞ্জ। তো এখানে আসার পরে ঠিক পদে পদে আমাদেরকে এরকম স্ট্রাগল করতে হবে, সেটাই হয়তো বাস্তবতা। তো এই বিষয়ে এবার ভাইয়া আমি একটু জানতে চাচ্ছিলাম যে এক্স্যাক্টলি ধরেন লিভিং এক্সপেন্সের বিষয়টাই, যেমন যে আসলে আমিও আমার অনেক বন্ধুদেরকে দেখেছি যারা হয়তো ভাবে যে সুইজারল্যান্ড অবশ্যই আসার কথা চিন্তা করে, এবং তারপরে ভাবে যে এক্সপেন্সের বিষয়টা আসলে আপনি তো বারবার ক্লিয়ার করছেন জিনিসটা যে সম্ভব, যে এটা পড়াশোনার পাশাপাশি ম্যানেজ করা সম্ভব। তো এই বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম যে এক্স্যাক্টলি আমাদেরকে যদি একটু ধারণা দিতেন যে হাউস রেন্ট আর হেলথ ইন্স্যুরেন্স আর ফুড, এক্স্যাক্টলি এই তিনটা মেইন যে বেসিক জিনিস অ্যাকচুয়ালি, এই জিনিসগুলোতে অ্যাকচুয়ালি আমাদের অ্যামাউন্টটা কিরকম খরচ হচ্ছে একটা স্টুডেন্টের, যে হেলথ ইন্স্যুরেন্সে কত পে করতে হচ্ছে, বা মিনিমাম কত রেন্টে একটা স্টুডেন্ট বাসা নিতে পারবে। জুরিখে অবশ্যই আপনি বলছেন যে অনেক বেশি কস্ট আশেপাশে শহর থেকে। তো শহর ভেদেও বাসা ভাড়াটা এভারেজ কেমন হতে পারে, এবং হেলথ ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি কত পে করতে হচ্ছে? ওকে, জুরিখে আমি যে বাসায় থাকি সেটাতে আমাকে পে করতে একটু এক্সপেন্সিভ, 880 সুইস ফ্রাঙ্ক, 800 সুইস ফ্রাঙ্ক এই রেঞ্জে। আচ্ছা, জুরিখে আবার স্টুডেন্ট ডরমেটরি আছে, আপনি নিজেও বাইরে, সো অবভিয়াসলি ইউ নো দিস। আমি যদি বাসায় থাকি, বাসা ভাড়া করে, তাহলে এটা আমার প্রাইভেটলি বেশি রেন্ট পড়বে। এখন সুযোগ আছে, কোন সুযোগটা? সেটা হচ্ছে আমার স্টুডেন্ট ডরমেটরিতে থাকতে পারি। সো ডরমেটরিতে যদি আমি একটা সিঙ্গেল রুম নিয়ে থাকি, তাহলে আমার সেখানে খরচ পড়বে 600 থেকে 700 সুইস ফ্রাঙ্ক হোম রেন্ট পড়বে। এই একই হোম রেন্ট যদি আমি বাসেল শহরে থাকি, অথবা লুসার্ন, অথবা জেনেভা, অন্যান্য সিটিতে থাকি এক্সেপ্ট জুরিক, তাহলে সেটা হয়তো আমার 500, 450, 500 এই রেঞ্জে পসিবল পাওয়া যায়। ডরমেটরি এটাতে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স সুইস ন্যাশনাল যারা, তাদের জন্য অনেক বেশি, 300-350 সুইস ফ্রাঙ্ক লাগে। বাট যারা হচ্ছে আমরা ফরেন স্টুডেন্ট, আমাদের জন্য এই জায়গাটাতে একটু ছাড় আছে। সেটা হচ্ছে আমরা একদম লোয়েস্ট বেসিকটা নিতে পারি ফরেন স্টুডেন্টরা। তো সেটা 65 সুইস ফ্রাঙ্ক পার মান্থ, এটা থেকে শুরু। যারা অনেক 100 নেয়, অনেকে 150 নেয়, বাট 65 ইজ এনাফ। 65 দিয়ে আমি সার্ভাইভ করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে ফুড কস্ট। ফুড কস্ট আই গেস 150 সুইস ফ্রাঙ্ক এনাফ। 150 সুইস ফ্রাঙ্ক দিয়ে কেউ যদি খুব সুন্দরভাবে বাসায় রান্না করে খাই অ্যান্ড খুব মানে রুটিন মাফিক চলাফেরা করে দেন, 150 সুইস ফ্রাঙ্ক পার মান্থ ইজ এনাফ।
আচ্ছা ভাইয়া, তো এ পর্যায়ে আমরা একটু স্টাডি শেষ করার পরে, অ্যাকচুয়ালি গ্রাজুয়েশন করার পরে আমরা ঠিক ক্যারিয়ারের কথায় চলে যাই। তো আমরা অলরেডি জানি যে আপনি নিজেই একজন উদ্যোক্তা, এবং পাশাপাশি যদি আহ, যে পড়াশোনা শেষ করার পরে কেউ যদি সুইজারল্যান্ডে ঠিক থেকে যেতে চায়, সে ব্যাপারে হচ্ছে যদি জব, তার স্টাডি রিলেটেড জব যদি খুঁজতে হয়, সে বিষয়ে পড়াশোনা শেষ করার পরে একটা স্টুডেন্ট ঠিক কতটুকু সময় পাচ্ছে, এবং স্টাডি রিলেটেড জব খুঁজে পাওয়া ঠিক কতটুকু কঠিন, নাকি কি ধরনের প্রিপারেশন দরকার একটা স্টুডেন্টদের, আপনি যদি সেই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিতেন আর কি। ওকে, 10 সেকেন্ড। হ্যাঁ। সরি, আমি যেহেতু অফিসে একটু ডিস্টার্ব। আচ্ছা, এখন হচ্ছে আপনার যেটা বললেন যে স্টাডির পরের কাহিনী, স্টাডির পরে যে ব্যাপারটা, জবের জন্য আমাদের সুইস ল অনুযায়ী আমরা গ্রাজুয়েশন শেষ করার পরে 6 মাস টাইম পাই। 6 মাস টাইমের মধ্যে আমাদেরকে আহ, আমি যেই সাবজেক্টে পড়াশোনা করছি সেই সাবজেক্ট অনুযায়ী আমাকে সেই 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 সেক্টরেই আমাকে জব খুঁজে বের করতে হবে। দেন আমি ওয়ার্কিং ভিসা যেটা, সেটা যতদিন আমার জব আছে ততদিন পর্যন্ত আমি ওটা ক্যারি করতে পারবো। এখন এই 6 মাসটা ইন টার্মস এটা 9th মান্থ পর্যন্ত এক্সটেন্ড করা পসিবল। গ্রাজুয়েশনের পিরিয়ড থেকে ম্যাক্সিমাম গেলে 9 মান্থ এর মধ্যে আমাকে, আমি যেই সেক্টরে গ্রাজুয়েট সেই সেক্টরে আমাকে জব খুঁজে বের করতে হবে। এটা সুইস ল অনুযায়ী এটা। আচ্ছা, এখন পসিবিলিটির ব্যাপারটা একটু কঠিন এটা, কারণ হচ্ছে যে আমরা যখন গ্রাজুয়েশন শেষ করতেছি, কিন্তু আমরা যেই ফেজের মধ্যে এখন আছি সেটা হচ্ছে যে আপনার কোভিড চলতেছে, লকডাউন চলতেছে, তো এটা স্বাভাবিক পিরিয়ড না। এই সময়ে জব হ্যাঁ। জব মার্কেট ইকোনমিক্যালি হোল কান্ট্রি না, হোল ওয়ার্ল্ডই ডাউন, তো এখন হ্যাঁ। স্বাভাবিক পিরিয়ড না। বাট হ্যাঁ। ইউজুয়ালি যেটা দেখছি যে সুইস ন্যাশনাল যারা, তাদের ক্ষেত্রেও আমার ফ্রেন্ড অনেকে আছে যারা বলে যে গ্রাজুয়েশন হওয়ার পরে তাদের 6 মান্থ থেকে 1 বছর লাগে, মানে তার ডিজায়ার্ড সেক্টরে জব পাইতে। তো এইটা একটু বিগ চ্যালেঞ্জিং, এটা বড় চ্যালেঞ্জিং, আচ্ছা। যে আমি সুইস থেকে গ্রাজুয়েট হয়ে অ্যাজ এ এশিয়ান অথবা অ্যাজ এ নন ইউরোপিয়ান আমি সুইসেই জব পাবো এবং 6 মাসের মধ্যে পাবো। এটা বিগ চ্যালেঞ্জ। বাট এটার সাথে সাথে এই সুখবরও আছে যে সুইস থেকে গ্রাজুয়েট হওয়ার পরে নর্মালি ইউরোপের যে 26-27টা দেশ আছে, সব দেশগুলোতেই দেখা যাচ্ছে তার তার একটা ভালো ডিমান্ড থাকে, মানে তার গ্রাজুয়েশনে তার সার্টিফিকেট ভালো ডিমান্ড থাকে। সো হুম। আমি যদি একটু আউট অফ দ্য বর্ডার চিন্তা করি, তাহলে সুইসের বাইরে গিয়ে টোটাল ইউরোপে ভালো পসিবিলিটি আছে। সো অবভিয়াসলি ওর্থ ইট। সো এফোর্ড করা উচিত। এটা ডিপ্রেস করতেছিলাম এই ব্যাপারে। না, অবশ্যই যদি পড়াশোনা ঠিক শেষের দিকে চলে আসার সময় থেকে যদি স্টুডেন্টরা প্রিপারেশন নেওয়া শুরু করে, হয়তো রাইট। স্ট্রাগলটা আরেকটু ইজি হবে। তো ভাই, এ ব্যাপারে আপনার ধারণাও ঠিকই আছে। আসলে স্ট্রাগলিং তো একটু হবেই, সবকিছুই আসলে স্ট্রাগলিং, বারবারই আমরা বলছি বাইরের জীবনটাই ঠিক স্ট্রাগলিং। তো রাইট। আপনি যে পড়াশোনার পাশাপাশি যে আইডিয়াটা নিয়ে, অ্যাকচুয়ালি আপনি, আমরা জানি যে আপনি একজন উদ্যোক্তা, এবং আমি এ পর্যায়ে আপনার কাছ থেকে আপনি কিভাবে ঠিক এই বিজনেসটা বা এই উদ্যোগটা নেয়ার কথা চিন্তা করলেন, এবং কিভাবে সেটা প্রসেস করলেন, এবং ওখান থেকে ঠিক সুইজারল্যান্ডে বসে আপনি কিভাবে জিনিসটা পরিচালনা করছেন, এবং আপনার এক্সপেরিয়েন্স কি, বা আমাদের যে নতুন প্রজন্ম, তাদের প্রতি আপনার উপদেশ কি হবে? কিভাবে তারা এরকম কোনো একটা সফল উদ্যোক্তা হতে পারবে, বা কি ধরনের ডিসিশন, কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওদেরকে যাওয়া উচিত পড়াশোনার পাশাপাশি? এটা তো অবশ্যই অনেক ভালো একটা উদ্যোগ। তো আপনি যদি আমাদের নতুন প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলতেন আর কি এই বিষয়ে। ওকে, আমার ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, ফাইন। আমি যেটা বলছি, আমি এখন বাংলাদেশে প্রথমত, সো এই চ্যালেঞ্জ ফেস করতেছে। ভ্যাকেশনে এসেছিলাম। এখন যেটা আচ্ছা, আপনি আচ্ছা। প্রশ্ন করলেন যে সমস্যা নাই, সেটা হচ্ছে যে আমাদেরকে কি কি অ্যাজ এ এন্টারপ্রেনার কি কি আপনি, উদ্যোগ, হ্যাঁ, কি হ্যাঁ, কি প্রবলেমে ফেস করতে হচ্ছে। আপনার জার্নিটাও রাইট। একটু শেয়ার করবেন আমাদের সাথে। আর সাথে যদি কিছু উপদেশ থাকে আমাদের নতুন প্রজন্মের প্রতি, সেটাই। ওকে। সো আমার আইডিয়াটা এখান থেকে, প্রথমত আমি বলি, আমাদের আমাদের আইডিয়াটা হচ্ছে এটা একেবারে আমার না, আমি একা কিছু করা সম্ভব না। আমাদের একটা টিম আছে, আমরা 10 থেকে 12 জনের একটা টিম, আমরা টোটাল জার্নিটা ক্যারি করতেছি টুগেদার। এখন এই টিম কিংবা এই টোটাল বিজনেসের কনসেপ্ট হচ্ছে এরকম, আমরা একটা ক্লথিং ব্র্যান্ড অথবা ক্লথিং ব্র্যান্ড ই-কমার্স হিসেবে লাগাচ্ছি। আমি যেটা দেখছি যে সুইসে আমি গত 3 বছর, এর বাইরে এর আগে আমি সাউথ কোরিয়াতে ছিলাম, এর পাশাপাশি আমার নিজের ঘোরাফেরা কিছু কান্ট্রি। সো সব মিলিয়ে আমার যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে
পৃথিবীর সব বড় বড় ব্র্যান্ডেই মোটামুটি মেড ইন বাংলাদেশ ক্লথিং হাইলি পপুলার। এমন অবভিয়াসলি কোন হ্যাঁ। গ্লোবাল ব্র্যান্ড নাই, রাইট, ইউ নো দ্যাট। হুম সো এমন কোন গ্লোবাল ব্র্যান্ড নাই যেটাতে মেড ইন বাংলাদেশের ক্লথিং নাই। সো হুম দ্য আইডিয়া কেম ইন মাই মাইন্ড যে সব ব্র্যান্ডে যদি মেড ইন বাংলাদেশের ক্লথিং থাকে তাহলে আই মিন হোয়াই ডোন্ট উই হ্যাভ এ গ্লোবাল ব্র্যান্ড? আমাদের নিজের কোনো ব্র্যান্ড নাই কেন? সো H&M এটা অমুক দেশের ব্র্যান্ড, এটা ইউরোপের ব্র্যান্ড, আমেরিকার ব্র্যান্ড, আমাদের কোন ব্র্যান্ড নাই? সো এটা অনেক বড় একটা ক্ষুধা। আমি জানি না যে এই ক্ষুধা আমাকে দ্বারা পূরণ করা অবশ্যই পসিবল কিনা, বাট একটা জার্নিতে আমি শুরু করলাম, যেটা হচ্ছে যে একটা বাংলাদেশি গ্লোবাল ব্র্যান্ড তৈরি করা এই জায়গাটা থেকে। প্লাস এটার পাশাপাশি হোয়াই উই আর কলিং ইট স্টার্ট আপ, বিকজ তারা বাংলাদেশ ই কমার্সের মার্কেট প্লেস আছে। এন্ড বাংলাদেশে যেমন দারাজ আছে, ভ্যালি আছে, তারা ই কমার্স মার্কেট প্লেস, অর্থাৎ তাদের কোনো ম্যানুফ্যাকচার ব্র্যান্ড নাই, তারা সব ব্র্যান্ডকে এক জায়গায় অ্যাকোমোডেট করে একটা প্লেস ক্রিয়েট করছে। তো হুম আমরা একটা নিউ কনসেপ্ট নিয়ে যাত্রা শুরু করছি, সেটা হচ্ছে 100% ই কমার্স ব্র্যান্ড। অর্থাৎ আমরা একটা ক্লথিং ব্র্যান্ড হিসেবে, বাট ই কমার্স, কোনো হুম শোরুম আর এই টাইপের কিছু না। সো এটা ই কমার্স হিসেবে বানানো। এটা চ্যালেঞ্জিং প্রথমত বাংলাদেশে, অবভিয়াসলি ডিজিটাল বাংলাদেশ আগাচ্ছে, টেকনোলজি ফার্স্ট হচ্ছে, ইন্টারনেট ফার্স্ট হচ্ছে, সবকিছু বাইরে গিয়েও যেটা রাতারাতি পরিবর্তন করা সম্ভব না সেটা মাইন্ডসেট। মানুষ হুম এখনো দেখা যাচ্ছে যে 4টা প্রোডাক্ট হাতে নেড়ে ছেড়ে তারপর চুজ করতে এখনো প্রিফার করে। সেই হুম জায়গাটাতে অবভিয়াসলি আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। বাট আলহামদুলিল্লাহ যে একটা জেনারেশন, যেটা আপনি বললেন যে পরবর্তী জেনারেশনের জন্য কি উপদেশ, আই থিঙ্ক আমিও এই জেনারেশনের। সো এই জেনারেশনের মধ্যে থেকে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের জেনারেশন খুব ফাস্টলি আগাচ্ছে। হুম আমরা খুব চেঞ্জটাকে খুব দ্রুত অ্যাডাপ্ট করে নিতে পারতেছি, যার কারণে হচ্ছে যে আমাদের মতো যারা আমরা স্টার্ট আপ নিয়ে ভাবতেছি তাদের পায়ের নিচের মাটি একটু শক্ত হচ্ছে, বিকজ এই জেনারেশন অনেক সাপোর্টিভ, এই জেনারেশন অনেক বেশি চেঞ্জ বা তাদের অ্যাডাপ্ট করার ক্ষমতা অনেক বেশি, আলহামদুলিল্লাহ। আর জুরিখে বসে সামলাচ্ছি, হ্যাঁ অবভিয়াসলি এখানে ট্রাস্ট একটা বিগ ইস্যুস। আমি যেটা বললাম যে আমি একা কিছুই না, প্রবলেম আমার মাথায় আইডিয়াটা এসছে, বাট এই টোটাল আইডিয়াটা যদি বলি যে আমরা কিভাবে এক্সিকিউট করতেছি, সেটা হচ্ছে দ্যাট হোল ডেডিকেটেড টিম। আমি পার্সোনালি যে জায়গাটাতে ফোকাস করছি সেটা হচ্ছে যে আই ক্যান্ট রান বিজনেস, আমার এই ক্ষমতা নাই। আই ক্যান্ট ডেভেলপ দ্য ওয়েবসাইট, আই ক্যান্ট, আই এম নট এক্সপার্ট এট সেলস, আই এম এক্সপার্ট এট মার্কেটিং, আমি ডিজাইনিং বুঝি না। আমি একা সব করতে পারবো না, বাট হোয়াট আই ক্যান ডু, আমি একটা ভালো টিম বিল্ড আপ করতে পারি, যেই টিমটাতে একজন ওয়েব ডেভেলপার, একজন পথের একজন মার্চেন্ডাইজার, একজন সেলস এক্সপার্ট, একজন মার্কেটিং এক্সপার্ট, তারা এক জায়গায় বসে কাজ করতে তারা হোমলি ফিল করবে, তারা কমফোর্ট ফিল করবে, আমি সবাই একটা মিশনে যেন রান করতে পারি। আমার কাজ এটাই, আমি এটাই করছি অ্যাজ এন্টারপ্রেনার, যে রাইট পারসন রাইট প্লেসে নিয়ে একটা সুন্দর টিম বিল্ড আপ করা, সো দ্যাট উই ক্যান রান ফর এ মিশন। এন্ড এটাই করতেছি। সো আমি জুরিখে থাকতেছি, সেটাও পসিবল, জুরিখে থেকে আমি এটা করতে পারতেছি। এখন যেমন ভ্যাকেশন বাংলাদেশে আছি, যতটুকু কাছে থেকে দেখা যাচ্ছে সেটা করতেছি। So obviously, Alhamdulillah, when you lead the whole team in a global mission and everyone trusts your mission, then I guess anything is possible. হ্যাঁ ঠিক বাংলাদেশেও আমি এরকম অনেক স্টুডেন্টদেরকে বা আমার পরিচিত অনেককে এরকম চিনি যারা হচ্ছে পড়াশোনার পাশাপাশি এরকম আইডিয়া নিয়ে আগাতে চাচ্ছে, কারণ বাংলাদেশেও এখন ই কমার্সের বিষয়টা অ্যাকচুয়ালি খুবই জনপ্রিয় হয়ে উঠছে। তো দেখা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে অ্যাকচুয়ালি পড়াশোনার পাশাপাশি ওদের যে ইনভেস্ট করার অ্যাকচুয়ালি হুম, ইয়াটা একটু কম হয়ে যায়। তো দেখা যায় যে তো ওই বিষয়ে বাংলাদেশে আমি ঠিক জানি না যে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করার অ্যাকচুয়ালি ঠিক তেমন কোনো সুযোগ আছে কিনা। আমরা যত ২ জনই আমরা বাংলাদেশে, আমরা জানি যে ওই জি, সুযোগটা হয়তো বাইরের দেশের মতো না। তারপরেও হ্যাঁ, আপনি যা বললেন অবশ্যই I wish যে নতুন যারা হয়তো স্টুডেন্ট যারা ভাবছে যে এভাবে কিছু একটা শুরু করা যায়, অবশ্যই এটা ওদের জন্য ভালো হবে এবং খুবই ভালো একটা উদ্যোগ। সেটা নিজে থেকে অ্যাকচুয়ালি সেলফ ডিপেন্ডেন্ট কে না হতে চায়, স্বাভাবিক। right. আ ঠিক আছে ভাইয়া, আমার মনে হয় আজকে আমরা মোটামুটি পড়াশোনা এবং তার পাশাপাশি একজন উদ্যোক্তা হয়ে ওঠার গল্প আপনার কাছ থেকে আমরা জানতে পেরে আমরা খুবই খুশি এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আ আপনি যদি কিছু Thank বলতে you. চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে। No, it's okay, it's okay. Thank you for having me here, and আমাদের জন্য, আমাদের স্টার্টআপের জন্য দোয়া করবেন আমাদের জন্য, প্লাস অবশ্যই, যারা দেখবে অবশ্যই। তাদের জন্য, তাদের কাছে আমাদের দোয়ার অ্যাপ্লিকেশন এই তো। সো থ্যাংক ইউ। আ
ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো আমাদের আয়োজন এখানেই শেষ করব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এই আশা করে বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম।